স্টুডেন্টস, আমাদের আজকের টপিকস রেনাল সিস্টেম প্যাথোলজি। তো প্রফে যে কোয়েশনগুলো অবশ্যই জানতে হবে, মাস্ট টু নো যে কোয়েশনগুলো, সেগুলো নিয়ে শুধু আলাপ করব। তো প্রথমে হচ্ছে ক্রস সেকশন অফ গ্লোমেরুলাস। এটা হচ্ছে একটা গ্লোমেরুলাসের ক্রস সেকশন, একটা ফিগার। এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, গ্লোমেরুলাসের এন্ডোথেলিয়াল সেল। তো আমরা জানি যে যেখানেই এন্ডোথেলিয়াল সেল থাকবে সেখানেই এপিথেলিয়াল সেল থাকবে, সেখানে এপিথেলিয়াল সেল থাকবে। এই যে এটা হচ্ছে গ্লোমেরুলাস এপিথেলিয়াল সেল, এগুলো হচ্ছে গ্লোমেরুলাসের এপিথেলিয়াল সেল। গ্লোমেরুলাসের এপিথেলিয়াল সেলকে বলা হয় পডোসাইট। পডোসাইট। তো একটা পডোসাইটের এগুলো হচ্ছে ফুড প্রসেস, এটা হচ্ছে ফুড প্রসেস, এই যে ফুড প্রসেস। আর ফুড প্রসেসের মাঝখানে জায়গাটা এটাকে বলা হয়, ফুড প্রসেসের মাঝখানে জায়গাটাকে বলা হয় ফিল্ট্রেশন স্লিট। মাঝখানে যে স্পেসটা, ফুড প্রসেসের মাঝখানে যে স্পেসটা, এটাকে বলা হয় ফিল্ট্রেশন স্লিট। তো ফিল্ট্রেশন স্লিটের একটা গুরুত্ব আছে। কী সে গুরুত্ব? যে সকল মলিকুলের আকার ছোট, যেমন সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ, তারা ফিল্ট্রেশন স্লিট দিয়ে ইউরিনারি স্পেসে চলে আসতে পারে। অর্থাৎ কারণ এদের আকার হচ্ছে ফিল্ট্রেশন স্লিটের তুলনায় আকার এরা ছোট থাকে। কিন্তু যে সকল মলিকুলের আকার ফিল্ট্রেশন স্লিটের থেকে আকারে বড়, যেমন ইমিউনোগ্লোবিলিন বলতে পারো, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন, এরা কি করে? এরা ফিল্ট্রেশন স্লিট দিয়ে ইউরিনারি স্পেসে অর্থাৎ ইউরিনে আসতে পারে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন বা প্রোটিন। তো অ্যালবুমিনের আকার আমাদের যে ফিল্ট্রেশন স্লিটের আকারের চেয়ে আকারে ছোট। তাহলে কি অ্যালবুমিন হচ্ছে ইউরিনারি স্পেসে আসার কথা, যেহেতু এই যে ফিল্ট্রেশন স্লিট থেকে আকারে ছোট। কিন্তু অ্যালবুমিনের আকার ফিল্ট্রেশন স্লিটের থেকে আকারে ছোট হওয়ার পরেও অ্যালবুমিন নর্মাল পারসনের ক্ষেত্রে ইউরিনারি স্পেসে আসতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে এখানে একটা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থাকে। এই যে এটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। তো গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন থাকে। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন is negatively charged and albumin is also negatively charged. ফলে এই তাদের মধ্যে কি হয়? রিপালশন হয়। রিপালশনের কারণে অ্যালবুমিন ফিল্ট্রেশন স্লিট দিয়ে ইউরিনারি স্পেসে আসতে পারে না। অর্থাৎ নর্মাল মানুষের ক্ষেত্রে অ্যালবুমিন কখনো ইউরিনে আসে না, ঠিক আছে। তো যখন কোনো ডিজিজ হয়, গ্লোমেরুলার ডিজিজ হয়, তখন হচ্ছে অ্যালবুমিন আমরা ইউরিনে পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, আর যখন আমরা অ্যালবুমিন ইউরিনে পাই তখন সেটাকে আমরা বলি প্রোটিন ইউরিয়া। তাহলে প্রোটিন ইউরিয়া কি? প্রেজেন্স অফ অ্যালবুমিন ইন ইউরিন ইজ কল্ড প্রোটিন ইউরিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আসো নেফ্রাইটিক সিনড্রোম আর নেফ্রোটিক সিনড্রোম, এখানে কি প্যাথোলজি হয়ে থাকে? নেফ্রাইটিক সিনড্রোমে যেটা হয় সেটা হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা এফেক্টেড হয়। এই যে গ্লোমেরুলার যে বেসমেন্ট মেমব্রেনটা, সেটা হচ্ছে এফেক্টেড হয়। জিবিএম গ্লোমেরুলার বেসমেন্টটা এফেক্টেড হয়। এফেক্টেড মানে কি? মানে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনের মানে হচ্ছে কি? গ্লোমেরুলো নেফ্রাইটিস। যে কোনো ইনফ্লামেশনের পর আমরা টিস যুক্ত করে দিই, তাই না? তাহলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ইনফ্লামেশন হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোমে, যেটাকে আমরা বলি গ্লোমেরুলো নেফ্রাইটিস। তো ইনফ্লামেশন হয়ে কি হয়? এক সময় হচ্ছে মেমব্রেনটা রাপচার হয়ে যায়, এরপর এখানে ব্লিডিং হয়। সেই ব্লাডটা হচ্ছে ইউরিনারি স্পেসে চলে আসে। আর ব্লাড যখন ইউরিনারি স্পেসে অর্থাৎ ইউরিনে চলে আসে তখন সেটাকে আমরা বলি হেমাচুরিয়া। তাহলে নেফ্রাইটিক সিনড্রোমে বা অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিসে আমরা কি পাবো? হেমাচুরিয়া পাবো, ঠিক আছে। তাহলে এইভাবেও তো বলতে পারি যে আমাদের পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে,
হোয়াট ইজ হেমাচুরিয়া, তোমরা কি বলবা? প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন। হেমাচুরিয়ার একটা কজ বলো, তোমরা একটা কজ বলতে পারবা অ্যাকিউট গ্লোমেরুলো নেফ্রাইটিস। ঠিক আছে, এখন পরীক্ষায় এখান থেকে হচ্ছে গিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হেমাচুরিয়ার আর কোনো কজ আছে কিনা, আর কি কোনো কারণ আছে কিনা, তখন তোমরা আরও কিছু কারণ কজ বলতে হবে। ঠিক আছে, তোমাদের লেকচার শিটে হেমাচুরিয়ার কজগুলো পড়ে নিও। ক্লিনিক্যাল প্যাথোলজি যে লেকচার শিটটা আছে এখানে দেওয়া আছে, এখানে ভাগ করে দেওয়া আছে সুন্দর করে, প্রিরেনাল কজ, রেনাল কজ, পোস্ট রেনাল কজ, এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন করে যে পেইনলেস হেমাচুরিয়ার কজ বলো। পেইনলেস হেমাচুরিয়া অর্থাৎ সাধারণত হচ্ছে কেউ যদি প্রস্রাব করে, প্রস্রাবের সাথে রক্ত যায়, তখন তো সাধারণত ব্যথা থাকে, ডিজিউরিয়া থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত গেলেও পেশেন্ট হচ্ছে ব্যথা পায় না, এইটাকে বলা হয় পেইনলেস হেমাচুরিয়া। পরীক্ষায় পেইনলেস হেমাচুরিয়ার কজও জিজ্ঞেস করে। তো পেইনলেস হেমাচুরিয়া একটা কজ মনে রাখলে সেটা হচ্ছে রেনাল টিউবারকুলোসিস। রেনাল টিউবারকুলোসিস এটা সবার আগে বলবো। তারপর হচ্ছে আরও কিছু কিছু কজ আছে যেগুলো হচ্ছে তোমাদের লেকচার শিটে দেওয়া আছে, এখান থেকে পড়ে নিও। তো রেনাল টিউবারকুলোসিসটা হচ্ছে কি তোমাকে বলতে হবে, সবার আগে বলতে হবে। সেদিন বলছিলাম যে তোমাদের টিউবারকুলোসিসের ক্লাসে যে টিবি হয় না, টিউবারকুলোসিস হয় না এরকম কোনো জায়গা নেই, দু একটা জায়গা ছাড়া বাকি সব জায়গায় টিউবারকুলোসিস হতে পারে, তো কিডনিতেও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক আমরা এখন এখানে আসি। এখানে কি কি বুঝাইতেছিলাম, এখানে বলতেছিলাম যে হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোমে প্যাথোজেনেসিসটা কোথায়? গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইজ এফেক্টেড, ইনফ্লামেশন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এই যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইনফ্লামেশন হচ্ছে। আচ্ছা, এখন একটা তো গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইনফ্লামেশনের কারণে এই বেসমেন্ট মেমব্রেনটি রাপচার হয়ে ব্লিডিং হয়ে সেটা ইউরিনারি স্পেসে যাচ্ছে, অর্থাৎ হেমাচুরিয়া পাচ্ছি আমরা। আর কি হয়? আর হচ্ছে যে একটা প্রথমে বলছিলাম গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইজ নেগেটিভলি চার্জড অ্যান্ড অ্যালবুমিন ইজ অলসো নেগেটিভলি চার্জড। তাহলে এখন যেহেতু গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইনজুরি হয়ে গেছে, তাহলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনের যে নেগেটিভলি চার্জড সেটা কি থাকবে না। এর ফলে সে অ্যালবুমিনকে হচ্ছে রিপালশন করতে পারতেছে না। এর ফলে অ্যালবুমিন এখন কি হবে? ইউরিনে হচ্ছে অ্যাপিয়ার করবে, আমরা ইউরিনে অ্যালবুমিন পাবো, তবে সেটা মাইল্ড টু মডারেট পরিমাণে। অর্থাৎ এই যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে বা নেফ্রাইটিক সিনড্রোমে আমরা মাইল্ড টু মডারেট অ্যালবুমিন পাই ইউরিনে, মানে প্রোটিন ইউরিয়া পাই, মাইল্ড টু মডারেট প্রোটিন ইউরিয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমার নেফ্রাইটিক সিনড্রোমের প্যাথোজেনেসিস, এবং এর ফলে আমরা কি কি মেইন ক্লিনিক্যাল ফিচার পাচ্ছি? হেমাচুরিয়া অ্যান্ড মাইল্ড টু মডারেট প্রোটিন ইউরিয়া। এটা সবসময় মাথায় রাখবো যে নেফ্রাইটিক সিনড্রোমে হেমাচুরিয়া অ্যান্ড মাইল্ড টু মডারেট প্রোটিন ইউরিয়া থাকে। এখন আসলে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমের প্যাথোজেনেসিসটা কোথায় হয়? এখানে মূলত যেটা হয় যে পডোসাইট ইনজুরি হয়। পডোসাইট ইনজুরি হয়, ওই যে পডোসাইট যেগুলো, অর্থাৎ ইপিথেলিয়াল সেল যেগুলো, পডোসাইট ইনজুরি হয়ে পডোসাইটগুলো নষ্ট হয়ে যায়। তো পডোসাইট নষ্ট হয়ে গেলে পডোসাইটের ফুড প্রসেসও নষ্ট হয়ে যাবে, আর ফুড প্রসেসের মাঝখানে যে ফিল্ট্রেশন স্লিট থাকে এটাও তো নষ্ট হয়ে যাবে। আর তখন কি হবে? তখন হচ্ছে এই প্রোটিনকে, এই যে অ্যালবুমিনগুলোকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ঠিক আছে, তখন বিশাল বিশাল অ্যালবুমিন, প্রচুর পরিমাণে অ্যালবুমিন সব হচ্ছে, যেহেতু ফিল্ট্রেশন স্লিট নাই, তাকে বাধা দেওয়ার কেউ নাই, এই অ্যালবুমিনগুলোর সমানে হচ্ছে ইউরিনারি স্পেসে চলে আসবে, অর্থাৎ আমরা ইউরিনে প্রচুর পরিমাণে অ্যালবুমিন পাবো, যেটাকে আমরা বলি ম্যাসিভ প্রোটিনিউরিয়া। ঠিক আছে, তাহলে নেফ্রোটিক সিনড্রোমে পডোসাইট ইনজুরি হওয়ার কারণে, পডোসাইট নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা পাই হচ্ছে ম্যাসিভ প্রোটিনিউরিয়া। ঠিক আছে,
এখানে কিন্তু হেমাচুরিয়া থাকে না। তাহলে দুটো পার্থক্য বোঝা গেছে। নেফ্রাইটিক সিনড্রোমে আমরা পাই হেমাচুরিয়া অ্যান্ড মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া, আর নেফ্রোটিক সিনড্রোমে আমরা পাই ম্যাসিভ প্রোটিনুরিয়া। আচ্ছা, ম্যাসিভ প্রোটিনুরিয়ার কথা যখন বলবা তখন তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে ম্যাসিভ প্রোটিনুরিয়া বলতে তুমি কী বুঝো, মানে কী পরিমাণ প্রোটিন ইউরিনে পাওয়া গেলে সেটাকে আমরা ম্যাসিভ প্রোটিনুরিয়া বলি। তখন তোমরা বলবা যে হচ্ছে 24 ঘন্টায় যদি 3.5 গ্রামের বেশি অ্যালবুমিন ইউরিনে পাওয়া যায়, 24 ঘন্টায় যদি 3.5 গ্রাম এর বেশি অ্যালবুমিন ইউরিনে পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাসিভ প্রোটিনিউরিয়া। এটা কিন্তু গ্রাম, মনে রাখবা মিলিগ্রাম না কিন্তু, ঠিক আছে। তখন ম্যাসিভ প্রোটিনিউরিয়ার কজ জিজ্ঞেস হবে। একটা কজ তো তোমরা বলবা যে এই যে নেফ্রোটিক সিনড্রোম, এছাড়াও আর দু একটা কজ বলতে হবে, সেগুলো তোমাদের লেকচার শিটে আছে, পড়ে নিও, ঠিক আছে। তাও হচ্ছে একটু বলি। এসএলই রোগের নাম শুনছো না, সিস্টেমিক লোপাস এরিথমেটোসিস বা লোপাস নেফ্রাইটিস বলে, ঠিক আছে। লোপাস নেফ্রাইটিসে এরকম ম্যাসিভ প্রোটিনুরিয়া হয়। এছাড়াও টক্সেমিয়া অফ প্রেগনেন্সি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অ্যামাইলয়েডোসিস, তারপরে ওই যে তোমাদের হেমাটোলজিতে পড়ে আসছিলাম মাল্টিপল মায়োলোমা, এগুলোতে হচ্ছে ম্যাসিভ পরিমাণ প্রোটিনুরিয়া হয়, ঠিক আছে। কিছু কজ বলতে হবে ম্যাসিভ প্রোটিনুরিয়ার। আচ্ছা, এখন তাহলে আসি আমরা নেফ্রাইটিক অ্যান্ড নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে পার্থক্য। তো একটা পার্থক্য তো আমরা পড়ে আসছি যে নেফ্রাইটিক সিনড্রোমে হচ্ছে যেহেতু গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এফেক্টেড হয়, ইনফ্লামেশন হয়, ওখান থেকে হচ্ছে ওই রাপচার হয়ে ব্লাড আসবে ইউরিনে, তাহলে একটা পাবো হচ্ছে আমরা হেমাচুরিয়া। 2 নম্বর কী পাবো? যে যেহেতু মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া বলে আসছি, মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া পাবো। দেখো এখন সহজ হয়ে গেছে জিনিসগুলো। 3 নম্বরে আর কি পাইতে পারি? হচ্ছে ইডিমা থাকতে পারে। কেন ইডিমা কেন থাকতে পারে? এখানে কি হয়, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ইনফ্লামেশন হচ্ছে, হ্যাঁ। তো ইনফ্লামেশনের কারণে যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায়, জিএফআর একটা শব্দ আছে, টার্ম আছে জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ঠিক আছে। তো ইনফ্লামেশনের কারণে যখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায় তখন কি হইতে পারে? ইডিমা হইতে পারে। তারপর কি হয়, যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায় তাহলে ভলিউম ওভারলোড হয়, অর্থাৎ ভলিউম বেড়ে যায়, শরীরে ভলিউম ওভারলোড হয়। তো ভলিউম ওভারলোড হলে কি হবে? ভলিউম ওভারলোড হইলে কি ব্লাড প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। তার মানে হচ্ছে হাইপারটেনশন হবে, রক্তচাপ বাড়বে। ভলিউম ওভারলোডের কারণে রক্তচাপ বেড়ে গেছে, হাইপারটেনশন, ঠিক আছে। আচ্ছা, এখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি কমে যায়, কথা বুঝতেছো? মানে এখানে ইনফ্লামেশন হয়েছে, তো ইনফ্লামেশনের কারণে জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটা তোমরা পড়ছো আগে। জিএফআর যদি কমে যায় তাহলে কি হইতে পারে? একটা হচ্ছে ইডিমা হবে, 2 নম্বর হচ্ছে ভলিউম ওভারলোডের কারণে হচ্ছে হাইপারটেনশন হচ্ছে, 3 নম্বর হচ্ছে জিএফআর কমে গেলে আমার কি ইউরিন আউটপুট বাড়বে না কমবে? ইউরিন আউটপুট কমে যাবে, রোগী কম প্রস্রাব করবে, তাই না? প্রস্রাব কমে যাবে, আর ইউরিন আউটপুট কমে যাওয়াকে আমরা কি বলি? অলিগিউরিয়া। অলিগিউরিয়া কথাটা যখন তোমরা বলবা তখন হয়তো জিজ্ঞেস করতে পারে যে অলিগিউরিয়া
জিনিসটা কি? সহজ কথা ইউরিন আউটপুট কমে যাওয়া, ইউরিনের পরিমাণ কমে যাওয়া। তো এটা একটু জানতে চাই যে কী পরিমাণ কমলে সেটাকে আমরা অলিগুরিয়া বলি। 24 ঘন্টায় যদি আমরা মনে করো 400 ml এর কম ইউরিন আউটপুট হয়, 24 ঘন্টায় 400 ml এর কম যদি ইউরিন আউটপুট হয় সেটাকে আমরা বলি অলিগিউরিয়া বলে। আচ্ছা, আর যদি প্রস্রাব একদম নাই হয় তখন তাকে কি বলে জিজ্ঞেস করতে পারো, তোমরা বলবো তখন তাকে অ্যানিউরিয়া বলে। টার্মগুলো একটু দেখো, বিভিন্ন জায়গায় ছড়ায় সেটাই আছে। ঠিক আছে, তাহলে প্রস্রাব একবারে না হলে সেটাকে বলা হয় হচ্ছে, বা যদি 50 ml এর কম প্রস্রাব হয়, ঠিক আছে, প্রস্রাব একবার হইল না অথবা 50 ml এর কম প্রস্রাব হলে সেটাকে আমরা বলি অ্যানিউরিয়া। আর 400 ml এর কম প্রস্রাব হলে 24 ঘন্টায় সেটাকে আমরা বলি অলিগিউরিয়া। ঠিক আছে, অতিরিক্ত প্রস্রাব হইল, মনে করো দিনে 24 ঘন্টায় 3 লিটারের বেশি প্রস্রাব হলো, তখন তাকে কি বলবা? তখন সেটাকে আমরা বলি পলিউরিয়া। এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এছাড়া আর কি পাইতে পারি? এছাড়া হচ্ছে ইউরিনে আমরা অনেক সময় ইউরিনে আরবিসি কাস্ট পাই। ইউরিন এক্সামিনেশন করলে আরবিসি কাস্ট পাই। তো কাস্টের কথা বললে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কাস্ট কি। কাস্ট হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে কোয়াগুলেটেড প্রোটিনস। কাস্ট হচ্ছে কোয়াগুলেটেড প্রোটিনস ফর্মড ইন রেনাল টিউবিউলস। ঠিক আছে, তো কাস্ট কি কি কাস্ট আছে পরীক্ষায় জিজ্ঞেস করে। কাস্ট 5 ধরনের কাস্ট আছে: এপিথেলিয়াল কাস্ট, আরবিসি কাস্ট, ডব্লিউবিসি কাস্ট, গ্র্যানুলার কাস্ট, হায়ালিন কাস্ট। তো এই যে নেফ্রাইটিক সিনড্রোম বা অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিসে আমরা আরবিসি কাস্ট পাই। ঠিক আছে, অনেক সময় তখন জিজ্ঞেস করতে পারে যে এই যে কাস্ট, এপিথেলিয়াল কাস্ট বললাম, তারপরে ডব্লিউবিসি কাস্ট আছে, গ্র্যানুলার কাস্ট আছে, হায়ালিন কাস্ট আছে, হ্যাঁ, কোনটা কোনটাতে পাই? আরবিসি কাস্টটা পাইলে তুমি হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিসে। ঠিক আছে, তো ডব্লিউবিসি কাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা পাই ইউরিন ইনফেকশনে, হ্যাঁ, পাইলোনেফ্রাইটিস হইলে আর কি, আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা পাই ডব্লিউবিসি কাস্ট। ঠিক আছে, এপিথেলিয়াল কাস্ট পাই রেনাল টিউবুলার নেক্রোসিসে। তাহলে এপিথেলিয়াল কাস্ট পাই রেনাল টিউবুলার নেক্রোসিসে। হ্যাঁ, আরবিসি কাস্ট পাচ্ছি হচ্ছে আমরা অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিসে। ডব্লিউবিসি কাস্ট পাচ্ছি হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা পাইলোনেফ্রাইটিসে। আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে বলা হয় পাইলোনেফ্রাইটিস। তারপরে গ্র্যানুলার কাস্ট পাই আমরা হচ্ছে, গ্র্যানুলার কাস্টে গ্লোমেরুলার নেফ্রাইটিসে পাইতে পারি। হায়ালিন কাস্টটা সাধারণত নর্মালি থাকে, হায়ালিন কাস্ট সেটা সাধারণত নর্মালি থাকে। এই 5টা কাস্টের নাম হচ্ছে বলতে হবে। ঠিক আছে, তো এখন আসো এদিকে নেফ্রোটিক সিনড্রোমে। নেফ্রোটিক সিনড্রোমের কথা যদি বলি তাহলে এখানে কী প্যাথোজেনেসিস ছিল? পডোসাইট ইনজুরি। তো পডোসাইট ইনজুরির জন্য এখানে আমরা কিন্তু পাচ্ছি না, হেমাচুরিয়া যেটা নেফ্রাইটিক সিনড্রোমে ছিল তুমি এখানে হচ্ছে তুমি হেমাচুরিয়া পাবো না, এখানে যেটা পাবা প্রোটিনিউরিয়া পাবা। কিন্তু সেটা কি হবে? প্রচুর পরিমাণে প্রোটিন যাবে, ম্যাসিভ প্রোটিনিউরিয়া। পরে আসছি কীভাবে হয় প্রোটিনিউরিয়া পাবো। ঠিক আছে, তারপর কি হবে? আচ্ছা, তারপর কী হবে বললাম? হ্যাঁ, ম্যাসিভ প্রোটিনিউরিয়া হচ্ছে যদি হয়, ইউরিনের সাথে যদি আমার সব প্রোটিন বের হয়ে যায়, অনেক প্রোটিন বের হয়ে যায়, তাহলে আমার রক্তে আমি অ্যালবুমিনের পরিমাণ বা প্রোটিনের পরিমাণ কি নর্মাল থাকবে? না, অবশ্যই থাকবে না, কমে যাবে। মানে কি হবে? হাইপো অ্যালবুমিনেমিয়া হবে, অ্যালবুমিনের লেভেল কমে যাচ্ছে রক্তে, যেহেতু আমার প্রস্রাবের সাথে অ্যালবুমিন বের হয়ে চলে যাচ্ছে, তাই না? সেজন্য আমরা রক্তে হচ্ছে অ্যালবুমিনের মাত্রা কম পাবো। রক্তে যদি অ্যালবুমিন কম পাই, ওই যে বলছিলাম তোমাদের, অ্যালবুমিন কি করে? প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অর্থাৎ প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারটা কি পড়াইছিলাম, এটা কি করে? ব্লাড ভেসেলের মধ্যে হচ্ছে এই অ্যালবুমিনটা হচ্ছে কি প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারের মাধ্যমে
ফ্লুইড ধরে রাখার চেষ্টা করে ভিতরের দিকে, ঠিক আছে। যেহেতু অ্যালবুমিন কমে যাচ্ছে তাহলে সে হচ্ছে ফ্লুইড ধরে রাখতে পারবে না, তাই না? তখন এই ব্লাড ভেসেলের মধ্যে থেকে ফ্লুইড হচ্ছে বের হয়ে চলে যাবে বাইরে। অর্থাৎ অ্যালবুমিন কমে যাওয়ার কারণে ডিক্রিজ প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারের কারণে ব্লাড ভেসেল থেকে ফ্লুইড মানে ওয়াটার হচ্ছে বাইরে বের হয়ে যাচ্ছে। তো এই ওয়াটার যে ফ্লুইডগুলো বের হইলো এগুলো তো শরীরের বিভিন্ন জায়গায় জমা হবে, জমে কি করবে? জেনারেলাইজড ইডিমা তৈরি করবে, সারা শরীর ফুলে যাবে। জেনারেলাইজড ইডিমা ভেসেল থেকে ফ্লুইড হয়ে বের হয়ে ইন্টারস্টেশিয়াল স্পেসগুলোতে স্পেসে যখন জমা হচ্ছে সারা শরীর হচ্ছে তখন কী হয়ে যাবে? ফুলে যাবে, জেনারেলাইজড ইডিমা হবে, ঠিক আছে। আচ্ছা এখন আসুন, তো ভেসেলের মধ্যে যদি তোমার ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে গেছে, অর্থাৎ ভেসেলের মধ্যে তো ফ্লুইড কমে গেছে, তাই না? তো ভেসেলের ব্লাড ভেসেলের মধ্যে যদি আমার ভলিউম কমে যায়, ফ্লুইড কমে যায়, তাহলে কি আমার ব্লাড প্রেশার বাড়বে না কমবে? ব্লাড প্রেশার কমবে, অর্থাৎ হাইপোটেনশন হবে। হাইপোটেনশন হবে, ঠিক আছে, ব্লাড প্রেশার কমবে। আচ্ছা এখন যখন তোমার ওই ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইড কমে গেল, হাইপোটেনশন হলো, আচ্ছা ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইড কমে যাওয়ার কারণে, ভলিউম কমে যাওয়ার কারণে এখন রেনাল ব্লাড ফ্লো, যেটা ব্লাড তো সরাসরি যায় আলটিমেটলি রেনাল ব্লাড ফ্লোটা, সে রেনাল ব্লাড ফ্লোটা কি কমবে না বাড়বে? রেনাল ব্লাড ফ্লোটাও তখন কী হয়ে যাবে? কমে যাবে। আচ্ছা আর যখনই আমরা জানি রেনাল ব্লাড ফ্লো কমে যায় তখনই হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কমে গেলে তখনই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেশন হয়। অ্যাক্টিভেশন হয় কি? রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেট যখন হয় তখন হচ্ছে কি হবে? তখন আবার ওই সোডিয়াম অ্যান্ড ফ্লুইড রিটেনশন হবে, এবং সোডিয়াম অ্যান্ড ফ্লুইড রিটেনশনের কারণে তখন আবার দেখা যাবে কি প্রেশার বেড়ে গেছে, মানে হাইপারটেনশন হচ্ছে। সো নেফ্রোটিক সিনড্রোমে আমরা হাইপোটেনশনও পাইতে পারি, হাইপারটেনশনও পাইতে পারি, ঠিক আছে। আর নেফ্রাইটিক সিনড্রোমে শুধু পাবো কোনটা? অনলি হাইপারটেনশন, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা আরেকটা ক্রাইটেরিয়া আমরা পাই যেটা, সেটা হচ্ছে হাইপারলিপিডেমিয়া। হাইপারলিপিডেমিয়া মানে ব্লাডে হচ্ছে কোলেস্ট্রল বেড়ে যায়। এটা কেন হয়? এটা একটু বুঝো কেন হয়। যখন এখানে কি হচ্ছে? ম্যাসিভ প্রোটিনুরিয়া হচ্ছে। আচ্ছা তো অতিরিক্ত প্রোটিনুরিয়ার কারণে কি হয়? অতিরিক্ত প্রোটিনুরিয়ার ফলে যখন কি বলতেছিলাম, হাইপারলিপিড, অতিরিক্ত প্রোটিন ইউরিয়ার কারণে, মানে প্রোটিন বের হয়ে যাওয়ার কারণে যখন প্রোটিন তৈরির আর কাঁচামাল পায় না, লিভার যখন প্রোটিন তৈরির কাঁচামাল পায় না তখন কি করে? লিভার কি করে তখন? লিভার হচ্ছে তখন বিভিন্ন মিক্সড টাইপের প্রোটিন তৈরি করে, বুঝতে পারছো? মিক্সড টাইপের প্রোটিন তৈরি করে। মেসি প্রোটিন ইউরিয়ার কারণে, অতিরিক্ত প্রোটিন ইউরিয়ার কারণে যখন লিভার হচ্ছে আর প্রোটিন তৈরির কাঁচামাল পায় না তখন হচ্ছে লিভার মিক্সড টাইপের প্রোটিন তৈরি করা শুরু করে। মিক্সড টাইপের প্রোটিন, মিক্সড টাইপের প্রোটিন মানে কি? যেমন হচ্ছে মিক্সড টাইপের প্রোটিন, যেমন ওই যে এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে, এগুলা তৈরি করা শুরু করে। এর ফলে ওই যে তোমার এলডিএলটা বেড়ে যায়, তোমার হচ্ছে হয় হাইপারলিপিডেমিয়া হয়, বোঝা গেছে? তাহলে এখন যদি আমরা নেফ্রাইটিক সিনড্রোম আর নেফ্রোটিক সিনড্রোমের মেইন যে কথাগুলো যদি আমরা বলি সংজ্ঞাতে, তোমরা সংজ্ঞাগুলো বলতে পারবো না? পারবা। নেফ্রাইটিক সিনড্রোমে কী কী থাকে? হেমাচুরিয়া থাকবে, মাইল্ড টু মডারেট প্রোটিনিয়া থাকবে, ইডিমা থাকতে পারে, হাইপারটেনশন থাকবে, অলিগিউরিয়া থাকবে, অ্যান্ড আরবিসি কাস্ট থাকবে।
নেফ্রোটিক সিনড্রোমে হেমাচুরিয়া থাকবে না, থাকবে কি মেসিভ প্রোটিনুরিয়া, জেনারেলাইজড ইডিমা থাকবে। এখানে হাইপোটেনশনও থাকতে পারে, হাইপারটেনশনও থাকতে পারে। আরেকটা কী হইতে পারে, হাইপারলিপিডেমিয়া হইতে পারে। তাহলে এগুলো বলতে পারবো না পয়েন্টগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অবশ্যই আসবে পরীক্ষায়, ঠিক আছে। ভাইভাতেও ধরবে, রিটেনও আসবে। এখন আসো আরেকটা প্রশ্ন করে, এটা তো পার্থক্য তোমাদের এখান থেকে দেখো, একসাথে নেফ্রাইটিক আর নেফ্রোটিক সিনড্রোমের পড়া হয়ে গেল, পার্থক্যও বুঝে গেলাম। তো পরীক্ষা অনেক সময় ইউরিনারি ফাইন্ডিংসটা আসে, বা ইউরিনারি ফাইন্ডিংসে কি ডিফারেন্সটা এটা আসে যে নেফ্রাইটিক আর নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে ইউরিন এক্সামিনেশন করলে কি পার্থক্য পাওয়া যায়, সেটা অনেক সময় পরীক্ষায় আসে। তো এটাও সহজ, তোমরা এই পার্থক্য থেকে বলতে পারবা। প্রথম কথা হচ্ছে তোমার যে কি বলছিলাম এখানে, ইউরিন এক্সামিনেশন আমরা কি দেখব, প্রথমে যখন একটা মানুষ প্রস্রাব করবে আমরা দেখবো যে তার প্রস্রাবের অ্যামাউন্টটা দেখবো, ঠিক আছে। দেখো এখানে পরে গেছিলাম কি হয়, নেফ্রাইটিক সিনড্রোমে অলিগুরিয়া হয়, মানে প্রস্রাব কমে যায়। তাহলে এখানে হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোমে তোমরা লিখবো যে অ্যামাউন্ট অফ ইউরিন মার্কডলি রিডিউসড, মানে অনেক কমে যায়, অলিগুরিয়া হয়। আর নেফ্রোটিক সিনড্রোমে হচ্ছে অত বেশি কমে না, রিডিউসড, ঠিক আছে। তারপর আসুন আমরা ইউরিনে আর কি দেখি, প্রস্রাবের কালার দেখি, তাই না। আচ্ছা, কালার কি হবে, যেহেতু নেফ্রাইটিক সিনড্রোমে হেমাচুরিয়া হচ্ছে, তাহলে তোমার কি হবে, প্রস্রাবটা লাল হবে, প্রস্রাবটা হাই কালার হবে। আর নেফ্রোটিক সিনড্রোমে নর্মাল কালার থাকবে, মানে প্রস্রাবের যে কালারটা থাকবে, কারণ এখানে তো হেমাচুরিয়া নাই, এটাই, এই দুইটা বললে হবে। তারপরে আসো অ্যালবুমিন, ইউরিনে অ্যালবুমিন দেখি আমরা, ঠিক আছে। তো অ্যালবুমিন হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোমেও ইউরিনে হচ্ছে আমরা অ্যালবুমিন পাই, প্রোটিনুরিয়া থাকে। নেফ্রোটিক সিনড্রোমে আমরা হচ্ছে প্রোটিনুরিয়া পাই। তবে নেফ্রাইটিক সিনড্রোমে আমরা মাইল্ড টু মডারেট প্রোটিনুরিয়া পাই, অর্থাৎ 1+ অথবা 2+ প্রোটিনুরিয়া পাই, ঠিক আছে। আর নেফ্রোটিক সিনড্রোমে মেসিভ প্রোটিনুরিয়া পাই, 3+ প্রোটিনুরিয়া পাই, ঠিক আছে। 4+ বলতে মেসিভ প্রোটিনুরিয়া পাই, পড়াইছি। এছাড়া একটা বলছিলাম না কাস্টের কথা, যে আরবিসি কাস্ট, তো আরবিসি কাস্ট কোথায় পাই আমরা, নেফ্রাইটিক সিনড্রোমে পাই। নেফ্রোটিক সিনড্রোমে আরবিসি কাস্ট থাকে না, সাধারণত অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাবসেন্ট থাকে, নেফ্রাইটিক হচ্ছে আরবিসি কাস্ট থাকে। তাহলে তোমরা নেফ্রোটিক সিনড্রোম মোটামুটি বুঝে গেছো। আর যখন তোমার একটা পরীক্ষায় প্রশ্ন করতে পারছো গ্লোমেরুলার ডিজিজের নাম বলো, গ্লোমেরুলার ডিজিজের নাম একটু মানে বিস্তারিত জানতে যাবে আর কি। ওই নেফ্রাইটিক সিনড্রোমগুলোর মধ্যে কী কী আছে আর কি, ওইগুলো তোমরা বলতে হবে, ঠিক আছে। তো এগুলা আমি বলি একটু। নেফ্রোটিক যে সিনড্রোম পড়লা, বা নেফ্রোটিক প্রেজেন্টেশন যেটা আছে, এর মধ্যে আছে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে হচ্ছে আছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। এটা হচ্ছে সবচেয়ে কমন, হচ্ছে বাচ্চাদের হয়। বাচ্চাদের যে দেখো পেডিয়াট্রিক্স ওয়ার্ডে যখন তোমরা যাবা, তখন যে বোঝা যাচ্ছে বাচ্চাগুলোর হচ্ছে চোখ মুখ ফোলা, পেট ফোলা, বুঝবা যে নেফ্রোটিক সিনড্রোম, এবং নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে কোনটা, মিনিমাল চেঞ্জ ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আর কি কি নেফ্রোটিক সিনড্রোম আছে, আর আছে হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাছাড়া আছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এই তিনটা বলুন। নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে কী কী আছে তোমরা এই তিনটা নাম বলবা, মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল
গ্লোমেরুলোনেফ্রাইটিস, সরি গ্লোমেরুলোনেফ্রাইটিস বলতেছি রে, গ্লোমেরুলোস্ক্লেরোসিস, তো নেফ্রোটিক সিনড্রোম, গ্লোমেরুলোস্ক্লেরোসিস। আর আছে কি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তো এই তিনটার নাম বলবা। বাচ্চাদের কোনটা হয়? মিনিমাল চেঞ্জ ডিজিজ। দেখবা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে তোমরা একবার ঘুরে আসো, তখন দেখবা যে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চা অনেক আছে, এবং বেশিরভাগ হচ্ছে তোমার মিনিমাল চেঞ্জ ডিজিজ। আচ্ছা, এছাড়া আর কি আছে? তাহলে তিনটা নাম মিনিমাল মনে রাখতে হবে না, মিনিমাল চেঞ্জ ডিজিজ জিজ্ঞেস করে, ফোকাস সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস অ্যান্ড মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। এছাড়া আর কি গ্লোমেরুলার ডিজিজ আছে? এছাড়া ওই যে আমরা যে নেফ্রাইটিক সিনড্রোম পড়াই, মানে নেফ্রাইটিক সিনড্রোম বা গ্লোমেরুলোনেফ্রাইটিস যে পড়াইলাম, এটার মধ্যে আছে আবার দুইটা। একটা হচ্ছে মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিক প্রেজেন্টেশন, মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিক প্রেজেন্টেশন, ঠিক আছে। এর মধ্যে আছে ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি, আর আছে মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, এক্ষেত্রে নেফ্রাইটিস, ওই যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইনফ্লামেশন, মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে। এটা গেলো মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিক সিনড্রোম, মানে মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস। বুঝতেছো আমার কথা ভাই? প্রথম তিনটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, আর এখন যেগুলো পড়েছে সেগুলো হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে, অর্থাৎ গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে। নেফ্রাইটিক সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটার মধ্যে একটা আছে মাইল্ড আর একটা আছে র্যাপিডলি প্রোগ্রেসিভ। একটা আছে মাইল্ড অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস বা মাইল্ড গ্লোমেরুলোনেফ্রাইটিক প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ, র্যাপিডলি progressive glomerulonephritis, এইটার অন্তর্ভুক্ত কি কি আছে? এটার অন্তর্ভুক্ত হচ্ছে তোমার ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে আছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটার মেকানিজমটাও লাগবে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আছে কিছু সিস্টেমিক ডিজিজে হইতে পারে, যেমন এসএলই, এখানে কি হয় লুপাস নেফ্রাইটিস হয়। এছাড়া আর কি আছে? আরেকটা আছে অ্যান্টি গ্লোমেরুলার বেজমেন্ট মেমব্রেন ডিজিজ। তাহলে কি কি গ্লোমেরুলার ডিজিজ আছে আমরা নামগুলো হচ্ছে আরেকবার বলি। গ্লোমেরুলার ডিজিজের মধ্যে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে আছে কি কি? তিনটা, মিনিমাল চেঞ্জ ডিজিজ, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস অ্যান্ড মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। হ্যাঁ, এর মধ্যে বাচ্চাদের কোনটা হয়? বাচ্চাদের হয় মিনিমাল চেঞ্জ ডিজিজ। তারপরে গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে বা নেফ্রাইটিক সিনড্রোমের মধ্যে কি আছে? একটা হচ্ছে মাইল্ড আর একটা হচ্ছে র্যাপিডলি প্রোগ্রেসিভ। মাইল্ডের মধ্যে আছে ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি, মেসেঞ্জিও ক্যাপিলারি গ্লোমেরুলোনেফ্রাইটিস, সবগুলো নেফ্রাইটিস। আর র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিসের মধ্যে ফোকাল নেক্রোটাইজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এছাড়াও আছে এসএলই মানে লোপাস নেফ্রাইটিস আর অ্যান্টি গ্লোমেরুলার বেজমেন্ট মেমব্রেন ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় একটা কোয়েশন রিটেনে আসে যে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসের প্যাথোজেনেসিসটা আছে পরীক্ষায়, ঠিক আছে, রিটেনে আসে আর কি। এটা তোমরা পড়ে নিও, আমি যদি সংক্ষেপে একটু বলি, ঠিক আছে, একবারে সংক্ষেপে একটু বলি, তোমরা বাকিটা হচ্ছে বই থেকে পড়ে নিও। তো এখানে কী হয় প্যাথোজেনেসিসটা? মনে করো কারো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হচ্ছে ইনফেকশন হয়েছে, হ্যাঁ, সোর থ্রোট হয়েছে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন।
ফেরেঞ্জাইটিস হয় না আমাদের হচ্ছে গলা ব্যথা যে করে ফেরেঞ্জাইটিসের কারণে। তো কারো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছে, স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট। স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের কারণে গলা ব্যথা হয়ে গেছে, ফেরেঞ্জাইটিস হয়ে গেছে, গলা ব্যথা করতেছে। ঠিক আছে, তো কী হবে তখন? এইসব রোগীর ক্ষেত্রে অনেক সময় 1 থেকে 4 সপ্তাহ পরে, মনে করো 1 থেকে 4 সপ্তাহ পরে, মনে করো তোমার কাছে একটা রোগী আসছে, রোগীটার হচ্ছে কমপ্লেন হচ্ছে তার শরীরে একটু ফুলে গেছে, প্রথমে চোখের পাতা ফুলে গেছে, মুখ ফুলে গেছে প্রথমে, তারপর আস্তে আস্তে শরীর ফুলতেছে। হ্যাঁ, আর তোমাকে বলতেছে যে তার হচ্ছে তুমি হিস্ট্রি নিলা, প্রস্রাব কেমন হচ্ছে আপনার? সে বললো যে প্রস্রাব হচ্ছে লাল হচ্ছে। ঠিক আছে, তখন তুমি তার ব্লাড প্রেশারটা মাপলা, ব্লাড প্রেশারটা মেপে দেখলা যে তার প্রেশার বেশি, মনে করো যে 170/90 ব্লাড প্রেশার পাই গেছে। তার মানে কি, একটা রোগী আসছে তোমার কাছে, সে কমপ্লেন করছে তার হচ্ছে প্রথমে পাফি ফেস ছিল, মুখ ফুলে যাচ্ছে, তারপর হেমাচুরি হচ্ছে, প্রস্রাবের রং লাল। তুমি আবার হচ্ছে এক্সামিনেশন করে তার ব্লাড প্রেশার হচ্ছে বেশি পেলা, আবার সে বলতেছে প্রস্রাব আবার কম যে অলিগুরিয়া পেলা। তখন তুমি তাকে একটা হিস্ট্রি জিজ্ঞেস করলে যে আপনার কি কয়েক সপ্তাহ আগে, 15-20 দিন আগে আপনার কি হচ্ছে গলা ব্যথা, কাশি টাশি ছিল কিনা? ঠিক আছে, গলা ব্যথা ছিল কিনা, জ্বর কাশি ছিল কিনা? সে যদি একটা পজিটিভ হিস্ট্রি দিয়ে যায় হ্যাঁ এরকম একটা সমস্যা ছিল, তখন বুঝবা যে তার হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল এর দ্বারা ইনফেকশন হয়েছিল। ঠিক আছে, তো এইটা তাহলে ওই ইনফেকশন থেকে পরবর্তীতে তার হচ্ছে এখন এই গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করছে। তো এই যে স্ট্রেপ্টোকক্কাল এর দ্বারা যখন ফেরেঞ্জাইটিস হয়, স্ট্রেপ্টোকক্কালের দ্বারা যখন সোর থ্রোট হয়, এই ইনফেকশনে সাধারণত 1 থেকে 4 সপ্তাহের মধ্যে এইটা হইতে পারে। যাদের কপাল খারাপ থাকে তাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস হইতে পারে। ঠিক আছে, কীভাবে হয় জিনিসটা? স্ট্রেপ্টোকক্কাস দ্বারা ইনফেকশন হইলো, তখন কি হবে? তখন মনে করি এটা একটা স্ট্রেপ্টোকক্কাস জীবাণু, এটা মনে করি স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, আচ্ছা, এটা মনে করি স্ট্রেপ্টোকক্কাস জীবাণু। তো একটা ফরেন বস্তু বা একটা জীবাণু যখন তোমার বডিতে ঢুকলো স্ট্রেপ্টোকক্কাস, তখন কী হবে? তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে। এই স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে একটা শরীর হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি করবে। তো এখানে তাহলে প্রথম কথা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশনের পরে স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে বডিতে একটা অ্যান্টিবডি ফর্মেশন হইল। ঠিক আছে, এখন কি করবে? এই অ্যান্টিবডিটা আবার, এখানে একটা অদ্ভুত কাহিনী হয়, এই অ্যান্টিবডিটা আবার কী হয়? ওই স্ট্রেপ্টোকক্কাসের সাথে গিয়ে বাইন্ড করে, এই স্ট্রেপ্টোকক্কাসের সাথে গিয়ে বাইন্ড করে, স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়ে এই অ্যান্টিবডিটা এই স্ট্রেপ্টোকক্কাসের সাথে গিয়ে বাইন্ড করে। আচ্ছা, বাইন্ড করে তাহলে কী হলো? তখন এই যে স্ট্রেপ্টোকক্কাসটা মনে করো যে অ্যান্টিজেন, এটা এগেনস্ট অ্যান্টিবডি, তো একটা কমপ্লেক্স তৈরি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্স তৈরি হবে, ইমিউনো কমপ্লেক্স তৈরি হবে। তো এই ইমিউনো কমপ্লেক্স বা এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা, সেটা কি হয়? এইটা গিয়ে হচ্ছে ডিপোজিশন হয় গ্লোমেরুলাসে, এইটা ডিপোজিশন হয় হচ্ছে গ্লোমেরুলাসে, ডিপোজিশন হয় গ্লোমেরুলাসে, এইটা গ্লোমেরুলাস থেকে ডিপোজিশন হয়। তখন কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট পাতে পড়ছে না, কমপ্লিমেন্ট, তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন হয় এবং আলটিমেটলি গ্লোমেরুলার ইনজুরি হয়। এই সহজ কথাই বললাম আর কি, তোমরা ভিতর থেকে পড়ে নিও। তাহলে সহজ কথায় কি, একটা গলায় একটা ইনফেকশন হলো, ফেরেঞ্জাইটিস হলো, কিসের দ্বারা হলো? স্ট্রেপ্টোকক্কাস জীবাণু দ্বারা হলো। ইনফেকশন